ওই সময়টা মানুষ বেশিরভাগ মানুষ গুহাতে বাস করত, গুহার ভেতরে জীবনযাত্রা যা কিছু সব ওই জায়গায় তাদের বসবাস। তো তাদের আমরা যেটা ইতিহাস দেখি, যেটা প্রাগৈতিহাসিক সময়ে যে মানুষের তাদের যে জীবনযাত্রা, চলাফেরা, খাওয়া দাওয়া, এগুলো প্রকৃতির উপর নির্ভর ছিল তারা। তো একটা সময় আমরা যে যে গুহা চিত্রগুলো আবিষ্কার হওয়ার পর যেটা দেখলাম, আমরা সেই ছবিগুলো দেখার পর চিন্তা করলাম যে তারা অবসর সময়ে যে বেশিরভাগই শিকারের ব্যাপার আসছে, মানে খাবারের তাদের তো মানে এমনি যা জমিতে যেগুলো পাতো সেগুলো, আর মানে কি বলা চলে শিকার করতো। তো তখন তো এখনকার মতো শিকার না, তখনকার শিকার তারা হাতে তৈরি মানে বানাইতো, যে তীরধনুক বা বর্ষা টাইপের। তো বেশিরভাগই পাথর কেটে ঘষে ঘষে এটাতে বানাইতো। এটাতে তারা তীরধনুকের মতো করে ওই বিভিন্ন জীবজন্তুকে শিকার করত। তো ওইগুলোরই তারা মানে তাদের মনের থেকে তারা সেটা তাদের যে পাহাড়ের ভিতরে যে দেয়ালটা, সেইগুলোর ভেতরে সাধারণ জিনিস, ওই পোড়া কোনো জিনিস অথবা মাটি, রঙিন মাটি বা রঙিন এগুলোর থেকে নিয়ে বেশিরভাগই ব্রাউন কালারের ব্যবহারটা বেশি হয়েছে, যে প্রাকৃতিকভাবে যেটা পাইছে। তো প্রকৃতিভাবে যেটা পাহাড় থেকে পড়ে বা পাথর যেগুলো আসে সেখান থেকে দেখে দেখে ওরা ওই মাটি জমাট বেঁধে, হয়তো এমনও হতে পারে মাটি জমাট বেঁধে চকলেট কালারের কিছু বা মানে পাথরের টুকরা, সেটাতে তখন তারা আঁকছে। এটাই মানে ওই টেকনিক দেখে বা রঙের যে যে মানে ইয়েটা দেখে, গ্রুপটা দেখে, মানে আমরা রঙের যে যে ব্যবহার করছে, যে মানে যে রঙটা ব্যবহার করছে সেটা দেখে বোঝা যায় যে এটা বেশিরভাগই ওই রকম ম্যাটেরিয়ালস। হ্যাঁ, এটা কোনো বানানো কোনো ম্যাটেরিয়ালস না, বানানো কোনো রং না। তো তাদের দৈনন্দিন চাহিদার জন্য, তাদের দৈনন্দিন চাহিদা খাবার মানে বিয়ের জন্য তারা এগুলো ওই যে যে একটা বা হয়তো হরিণকে শিকার করে, তো হরিণের ছবিটা তারা আঁকছে। যদিও তাদের ফর্মটা একটু মানে অরিজিনাল হরিণের শেপ যেটা সেটা হয়নি, কিন্তু বোঝা যায় হরিণ। তারপর সিংহ, বাঘ, আবার কিছু জায়গায় দেখা গেছে জঙ্গলি মহিষ, অনেক সময় দেখা গেছে বাইসন, অনেক জায়গাতে আবার অনেক গুহাতে দেখা গেছে কুমিরের মতো একটা শেপ দেখা গেছে। তো ওই থেকে প্রমাণিত হয় যে তারা যে এই শিল্পকর্মগুলো তাদের নিজেদের চাহিদার জন্যে তারা দেয়ালে এঁকে রাখতো। যে হয়তো তারা চিন্তা করছে আজকে একটা হরিণ শিকার করা যায়, তখন একটা হরিণ এঁকে সেটাকে শিকার করছে, এরকম দেখা যাচ্ছে। তো এইভাবে প্রাগৈতিহাসিক যে যে সমস্ত গুহাচিত্র আমরা আবিষ্কারের পরে দেখেছি, সেটার মূল কথাটা হলো ওটা যে তারা জীবন ধারণের জন্য, নিজেদের বাঁচার জন্য, যে খাবারের জোগাড়ের জন্য তারা এই শিল্পকর্মগুলো করেছে। এটার পরে যখন সভ্যতা, আমরা যখন দেখি ইজিপশিয়ান সভ্যতা, প্রথম সভ্যতা হচ্ছে ইজিপ্টের যখন মানে মিশরের যে সভ্যতা যখন মানে একেবারে প্রকাশ ঘটতে থাকে, রাজা বাদশাহরা যখন ওখানে রাজারা যখন শাসন ব্যবস্থা করতে, তখন শিল্প চর্চা শুরু হয়। মানে মানে কী বলা চলে, আধুনিক চিন্তাভাবনায় শিল্প চর্চা তারা শুরু করে। তারা দেয়ালের বিভিন্ন দেয়ালে রিলিফ ওয়ার্ক করে, দেয়ালের ছবি আঁকে। তখন রঙের একটা প্রভাব দেখা যায়, তখন হয়তো রং ব্যবহারের একটা ব্যাপার চলে আসছে। বেশিরভাগই সাদা কালোই বেশি দেখা যায়। তো সাদা কালো সাধারণভাবে মনে হয় যে এটা চুন জাতীয়, ন্যাচারাল থেকে পাথরের গুঁড়া থেকে নেচার থেকে পাওয়া চুন জাতীয়, আর কালোটা হয়তো কোনো পোড়া কোনো জিনিস থেকে ড্রয়িং করে সাদা রং লাগাইছে। এটার প্রভাবটা বেশি, অন্য রং তেমন বেশি দেখা যায় না। মুখে একটু চকলেট কালার, ব্রাউন কালার দেখা যায়। হ্যাঁ, তো এই কিন্তু লিমিটেশন, তাদের সময় তারা ইয়েটা পারল না তখন, মানে মিশরের সভ্যতায় ওই প্রাগৈতিহাসিকের থেকে একটু পরিবর্তন হলো, কিন্তু ইয়েটা পারল না তারা, যে মানুষের যে 3 ডাইমেনশন যে ব্যাপারটা, সেটা তারা আনতে পারছিল না। একদিকে ছবি আঁকত, হ্যাঁ, মানে মানুষ দাঁড়িয়ে আছে একদিকে দেখা যেত,
মুখ চোখ একদিকে বসে আছে, কিন্তু মুখ চোখ ঘুরে না। তো 3 ডাইমেনশন এর পরবর্তী সভ্যতা যখন আসলো, ওই রাজা বাদশাদের অর্ডারই যখন ছবি আঁকা শুরু হলো, তখন এরপরে গ্রিক এবং রোমান সভ্যতা, তখন আমরা দেখি 3 ডাইমেনশন ব্যাপারটা। স্যার এখানে তো কোনো শিল্পীরা কি শিক্ষা লাভ করেছে না স্বশিক্ষিত? এরা বেশিরভাগই মানে একজনের আন্ডারে চর্চা, একজন জানে তার আন্ডারে তারা কাজ করে 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 শিখছে এইভাবে। মানে সাধারণত স্বশিক্ষিত শিল্পী এরা। কোনো স্কুল কলেজে পড়া বা কোনো ইউনিভার্সিটি, তখন তার ইউনিভার্সিটি হলো, বা এরা হয়তো ওস্তাদের আন্ডারে থেকে শেখা, এটাই। এবং এইভাবেই শিল্পের যে পরিবর্তন হতে থাকে, সেটা মেইন ভূমিকা পালন করে রাজারা। তখন তার বাদশা ছিল আর বেশিরভাগ রাজা ছিল। রাজাদের অর্ডার, রাজাদের কথাতে তারা ছবি আঁকতে বেশি। তারপরে যে রেনেসাঁ পিরিয়ডে সেই সমস্ত যে যখন ছবি দেখি, সামাজিক, ল্যান্ডস্কেপ, পারিবারিক বিষয়, এগুলো নিয়ে যখন ছবিগুলো দেখি, তখন রাজারা তাদের মানে অর্ডার দিত যে এই ধরনের ছবি আঁকো, বা একটা রাজার ছবি, রাজাকে বলতো আমার ছবি আঁকো। অনেক সময় দেখা গেলো অর্ডার দিছে ওই গির্জার মধ্যে, এটা এই নকশাটা তুমি করো। হ্যাঁ, শিল্পীরা তার বিনিময়ে কিছু পারিশ্রমিক পেত। তখন শিল্প বিক্রির কোনো ব্যাপারটা হতো না। আজকে যেরকম আধুনিক যুগে আমরা যে শিল্প বিক্রি হয়, শিল্প অকশনে উঠে বিক্রি হয়, তখন এগুলো ছিল না। তখন ছিল রাজা যা মানে অর্ডার দেবে সেই অনুসারে তার পারিশ্রমিক অনুসারে তাকে পয়সা দেবে। এইভাবেই শিল্পচর্চা দীর্ঘদিন চলে আসে। এরপরে এই রাজা বাদশাদের এখান থেকে যে পরিবর্তন যেটা হলো, সেটা তোমার এই শতাব্দী, যখন শিল্পী তার নিজের কর্ম নিজে করবে, কারো অনুমতি না নিয়ে। হ্যাঁ, কারো অনুমতি বা কারো অর্ডার বা কারো পয়সার বিনিময়ে শিল্পী তখন ওই সময় ওই শতাব্দীতে এসে শিল্পী স্বাধীন হয়ে গেল। হ্যাঁ, এটা ইয়ার পরে এসে কি বলা চলে, দ্বিতীয় মহাযুদ্ধের আগেই, প্রথম মহাযুদ্ধের ওই রকম সময় থেকে তখন শিল্প মোটামুটি স্বাধীন, নিজে ব্যক্তি হিসেবে ছবি আঁকা শুরু। এইভাবে তখন প্রথম যখন আসলো রিয়ালিজম টাইপের ছবি, রিয়ালিস্টিক ফরম্যাটে যে ছবিগুলো আঁকা শুরু হলো, তারপরে তোমার আসলো ইমপ্রেশনিস্ট। ওরা এসে ব্যাপক পরিবর্তন করলো পেন্টিং ব্যক্তি হিসেবে। এই গ্রুপের অনেক শিল্পী তারা নতুন নতুন মানে বের করলো, আইডিয়া বের করলো। তা এদের ভিতরে প্রথম একজন যে করলো আলো ছায়ার যে ব্যাপারটা, ল্যান্ডস্কেপে যে আলো ছায়া, সকালে বিকালে দুপুরে কি আলো হয়, সন্ধ্যায়, এগুলো সে পেন্টিংয়ের ভিতরে নিয়ে আসলো। এই যে মানে এটা একটা মানে পুরো একটা রেভলিউশন হয়ে গেল ওই রাজা বাদশাদের থেকে বের হয়ে। তখন এই যে বাজার, ছবি বিক্রির যে কথাটা আসে, তখন থেকে এই শিল্পীরা ছবি বিক্রির ব্যাপারে মানে আসলো। তখন গ্যালারি বা কোনো জায়গায় এক্সিবিশন, বা শিল্পী ব্যক্তিগতভাবে তার নিজস্ব স্টুডিও, হ্যাঁ, তার নিজস্ব চিন্তায় ছবি আঁকা, দেশকে নিয়ে চিন্তা করে ছবি আঁকা, এগুলো তখন শিল্পীদের ভিতরে চলে আসলো। এদের ভিতরে অনেকে বিপ্লবী শিল্পী ছিল, অনেকে আবার শুধু প্রাকৃতিক দৃশ্য নিয়ে আঁকা শুরু করলো। হ্যাঁ, এর পরবর্তী পর্যায়ে যে অনেকগুলো ধাপ, অনেক রকমভাবে পরিবর্তন হয়েছে। এখানে আরেকটা যেটা হলো, ওই সময়টা আরেকটা বিপ্লবের মতোই ঘটনা, সেটা রাশিয়াতে যখন কমিউনিজম আসে, তখন রাশিয়াতে শিল্পীদের উপরে বলা হলো যে তোমরা জনগণের জন্য ছবি আঁকো। যেটা জনগণের ছবি আঁকা যখন এটা একটা অর্ডার, রাজাদের অর্ডারের মতো হয়ে গেল, তখন অনেক শিল্পী ওখান থেকে পালায় চলে আসলো, যে অর্ডার দিয়ে ছবি আঁকাতে হবে না। যেরকম ধরো পিকাসোও তো জনগণের জন্য ছবি আঁকছে, কিন্তু অর্ডারই না, তার কাছে ভালো লাগছে যে একটা গণহত্যা হয়েছে, তারপর আমি ছবি আঁকবো। ছবিটা কি জনগণের জন্য, রাজা অর্ডার দিয়ে করেনি, রাজার বিরুদ্ধে সেই ছবি আঁকে। এইভাবে ব্যাপক পরিবর্তন হল শিল্পচর্চা। বিংশ শতাব্দী এসে আরও পরিবর্তন। হ্যাঁ, তো এইভাবেই মানে শিল্পের ধারাবাহিকতা, আমি যেগুলো বললাম সংক্ষেপে বললাম, ধারাবাহিকতা এইভাবে মানে পথে চলে আসে। ভারতবর্ষের বলতে গেলে আদি শিল্পকলা বলতে গেলে সেটা হচ্ছে লোকজ শিল্পকলা।
যেটা আমরা বলি ফোক আর্ট, এটা হলো আদি শিল্প। এর পরে এখান থেকে যে পরিবর্তন, যেটা ছিল মন্দির, ভারতীয় মন্দিরের যে নকশা টকশা বা যে স্কাল্পচার বা রিলিফ ওয়ার্ক, টেরাকোটা, এগুলা ওই লোকজ ঐতিহ্যের শিল্পচর্চার পরই ওইটা আসলো। সেখানে কিছুটা শিল্পীদের কি বলা চলে, আমরা সৃজনশীল ক্রিয়েটিভিটি, সৃজনশীলের পরিচয় সেখানে আমরা পাই। কিন্তু লোকজ শিল্পকলায় অতটা সৃজনশীল পাওয়া যায় না, বংশ পরাপর বাপ যা করে গেছে ছেলে এসে ওই একই জিনিস করছে। কিন্তু মন্দিরে যে দেখা গেলো যে না, পরিবর্তন হচ্ছে, একটা মন্দিরে একরকম, আর একটা মন্দিরে আর এক মন্দির এর পরিবর্তন হচ্ছে। পরবর্তী পর্যায়ে দেখা গেলো মন্দিরের ভেতরেও নকশা করা হচ্ছে। তারপরে ধরো যে হিন্দুদের পূজার যে ব্যাপারটা হতো, সেখানেও তো অনেক পরিবর্তন, এক এক মন্দিরে এক এক রকম মূর্তি করা হতো। এইভাবে ভারতীয় উপমহাদেশের শিল্পচর্চা এইভাবে ব্যাপক পরিবর্তন ঘটছে। মানে তাদের মানে স্থানীয় যে বিষয়গুলো, সেগুলোর উপরে ভিত্তি করে মানে শিল্পচর্চাটা ওইরকমভাবে হয়ে গেছে। তো পরবর্তী পর্যায়ে ভারতের আধুনিক শিল্পচর্চা এটা তোমার ব্রিটিশের সময় এসে মানে প্রথম শুরু হয়। ব্রিটিশদের সময় প্রতিষ্ঠা, প্রথম যেরকম ক্যালকাটা আর্ট স্কুল যেটা প্রথম, সেটা এস্টাবলিশড হয়। ওখান থেকে যারা পাশ করে তারা আধুনিক শিল্পচর্চা শুরু করে। তো কিন্তু মূল কথা এখানে আমাদের আদি যেটা, সেটা লোকজ ঐতিহ্য, এটা হচ্ছে আদি। যারা ঐতিহ্যকে ধরে রাখতে চায়, যেন পথিচিত্র, পথির কথা, অনেক কবি আছেন না, পথির কথাকে তার কবিতার ভিতরে নিয়ে আসে। যে একটা ভালো জিনিস আমি পথির ভিতরে পাইছি, সেটাকে আমি কবিতায় আধুনিক কবিতা নিই। সেরকম শিল্পীরাও লোকজ ঐতিহ্যের যে ফর্মগুলো ওরা না জেনে করেছে, ফর্মটা বানাইছে। কিন্তু একটা পেইন্টার যখন ওটা তার চোখ দিয়ে দেখছে, তখন তার কাছে এটা একটা নতুন একটা ফর্মেট মনে হচ্ছে। তখন সে সেটাকে নিয়ে তার মতো করে আধুনিক শিল্পের চর্চার জন্য কম্পোজ করে। একটা মডার্ন আধুনিক শিল্প। ব্রিটিশের পর ব্রিটিশের যে শিল্পচর্চা হলো, সেটা ব্রিটিশ ধারার শিল্পচর্চা। ক্যালকাটা আর্ট স্কুলে তখন ব্রিটিশ ধারার শিল্পচর্চা শেখানো। প্রথম এই রেভলিউশনটা মানে যেটা আমি বলি পরিবর্তন যেটা আসলো, সেটা একজন শিল্পী প্রথম এটাকে আধুনিক শিল্পচর্চার ভিতরে নিয়ে আসে। সেটা হলো শিল্পী জমিনী রয়। প্রথম যে জিনিসটা দেখছে, সেটাকে সে মানে জন্য পটে আঁকছে, তখন তার মতো করে একটা হাতি দেখছে, মাটির হাতি লোকজরা বানাইছে, সে যখন আঁকছে তার মতো করে হাতিটাকে আঁকছে। একটা হরিণ বা একটা বাঘ পর থেকে নিয়েছে, কিন্তু তার মতো করে সে আধুনিক চর্চাটা করেছে। এইভাবেই এই মানে নেওয়া এবং এখানে পরিবর্তন, যারা যে শিল্পীরা এটাকে মানে সফলভাবে করতে পারছে, তারা ওই লোকজ ঐতিহ্যের যে ধারণাটা, যে ধারাটা, সেটাকে তারা মানে ভালোভাবে দেখে তারপরে এটা অনেক দেশই হয়েছে। ধরো ফ্রান্সেও হয়েছে, যেরকম আফ্রিকান মার্কস নিয়ে অনেক আধুনিক শিল্পী ছবি আঁকছে, আফ্রিকান মার্কস, পিকাসো আঁকছে, তারপরে ব্রাক আঁকছে, অনেকে এরকম আঁকছে। আবার জাপানিজ যে ডল বা জাপানিজ যে ঐতিহ্যের ছবি, এটা তোমার বিভিন্ন তাদের যে আগের যে পেন্টিংগুলো ছিল, স্ক্রল পেন্টিং, তার ভিতরে আসছে ওই সমস্ত ডল বা ওই ঐতিহ্যগত ব্যাপারটা। চাইনিজে আসছে, অস্ট্রেলিয়ার আদিবাসীদের ওটাকে নিয়ে এসে পেন্টিংয়ের ভিতরে নিয়ে আসছে। হ্যাঁ, তো শিল্পীর ইয়েটা হলো কি, সে কি দেখে, কি নেয়, এবং কিভাবে সে ক্যানভাসে তার পরিবর্তন করা, সেটাই শিল্পীর ক্রেডিট। ঢাকায় যখন চারুকলা ইনস্টিটিউট হয় আর কি, স্কুল পরে তো ইনস্টিটিউট, ব্রিটিশ কারিকুলামের যে সিলেবাসটা, সেটাই ফলো করা হতো। রিয়েলিস্টিক টাইপ অফ ওয়ার্ক করতে হয়। হ্যাঁ, কারণ একটা শিল্পীকে যখন রিয়েলিস্টিক থেকে যখন সে আধুনিকতার দিকে আসে, তখন প্রথম দিকে রিয়েলিস্টিক তাকে শিখতে হবে, হাতটাকে ঠিক করার জন্য। এটা ব্রিটিশদের কারিকুলামের ধারণা। কিন্তু যে শিল্পী আমি চাই স্বশিক্ষিত, তার তো ওটা শেখার সুযোগ হলো না, তো সে কেমনে ছবি আঁকবে? তো সেই জন্য ওই যে শিল্পচর্চার বলা হয় যে এটার কোনো
ধারাবাহিক কোনো ইয়া নাই, নিয়মকরণ নাই, যেই নিয়মে হলে যে সে শিল্পী হবে, ওই নিয়মে হলে শিল্পী হতে পারবে, এটা কিন্তু শিল্প চর্চাতে নাই। হ্যাঁ, শিল্প চর্চা হলো যে তুমি যদি তোমার ভিতরে যদি ওরকম কোনো ক্রিয়েটিভিটি থাকে, তা তুমি যদি কাজ করো, কাজ করে যদি সেটা তুমি যদি জনগণের কাছে বা দর্শকদের কাছে নিয়ে যায়, প্রমাণ করতে পারো যে এটা আমার কাজ, আমি এই ধারায় এই কাজটা করছি। আবেদন প্রথম দিকে তো ওয়েস্টার্ন স্টাইল, পশ্চিমা ধারায় ছবি আঁকছে, কিন্তু একটা সময় সে দেখলো যে দেশকে তখন সে খোঁজা শুরু করলো, দেশের ব্যাপারটা। তো সেটা নিয়ে সে আগের যে চ্যাপ্টারটা, সেখান থেকে সে এক ধাপ সরে আসলো। সে এক সময় ময়মনসিংহ অঞ্চলে ঘুরতে যেয়ে তখন ওই পুতুলগুলো দেখে, ওটা দেখে ওই ফর্মগুলো তার কাছে ভালো লাগে, কারণ তার আগে সে বিদেশ ভ্রমণ করেছিল। সেখানে মানে ওই ধরনের কিছু কাজ দেখার পর তার কাছে মনে হয়েছে যে এখান থেকে তো আমি সংগ্রহ করতে পারি, এখান থেকে আমি তো আমার পেন্টিং আমি নিতে পারি। হ্যাঁ, তখন সে ওই জিনিসগুলো নিয়ে এসে তার মতো করে কতগুলো মানে পেন্টিং কম্পোজ করে। কিন্তু ওটা সে দীর্ঘদিন কন্টিনিউ করে, কিছু কাজ করার পর সে আবার থেমে গেছে ওটা, কারণ ওটা যদি কন্টিনিউ করতো তাহলে আজকে এটা আমাদের শিল্পকলার ইতিহাসে একটা ব্যাপক একটা বিষয় চলে আসতো। তো সেটা স্যার কী কারণে ওখানে থেমে গেছে বা করে নাই, বা নিজের কোনো এখানে কোনো ইয়ে ছিল না, চিন্তা ভাবনা ছিল কি না। হ্যাঁ, তো তারপরেও আবেদন সে যা করে গেছে সেটা বাংলাদেশের শিল্পকলার অঙ্গনে সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করে গেছে। স্যার কামরুল কিন্তু সে নিজে পটুয়া দাবি করেছে। কামরুল পটুয়া, এটা ওই একটা চিন্তায় হয়তো সে তো দাবি করে না, অন্যরা বলছে যে পটুয়া কামরুল হাসান। এটার কারণ হলো প্রথম থেকে সে ওই লোকজ ঐতিহ্যের ওইগুলো সে সব মানে সংগ্রহ করে ওখান থেকে আঁকা শুরু করলো, কিন্তু পরবর্তী পর্যায়ে এসে সে আবার ওখান থেকে শিফট করলো ওই পিকাসোর কিউবিজম, তারপরে ধরো দেশীয় যে হাঁড়ি পাতিলের ভিতরে যে নকশা, এগুলো সব মিক্স আপ করে সে নিজস্ব একটা স্টাইল দাঁড় করে। তার একটা নিজস্ব স্টাইল আছে, কামরুল হাসান পেন্টিং স্টাইল, অনেকগুলো মিক্স আপ করছে সে। কামচৌধুরী কামরুল হাসানের থেকে একটু ভিন্ন ওর ফরম্যাটটা। কামচৌধুরী সে দেশীয় ব্যাপারটা নিয়েই সে কম্পোজ করছে, দেশীয় বিষয়গুলোকে সে সহজীকরণ করছে, করে তার মতো করে ডিজাইনিং ফর্মে তার মানে পেন্টিংগুলোকে সে দেখলে মনে হয় ডিজাইন, কিন্তু আমার মনে হয় যে না, দেশীয় কিছু এলিমেন্টসের ভিতরে সে নিয়ে আসছে বা একটা দেশীয় ভাবধারা তৈরি করছে সে। এটা কামচৌধুরীর একটা অবদান। স্যার তারপরে দেখা যায় অনেক দিন পর্যন্ত এগুলি আবার নাই, আবার অনেক পরে এসে আপনার ধরা স্যার। এটা মানে মাঝখানে নাই, এটা একটা কারণ হতে পারে যে তখন যে ওই ধারায় যদি কেউ কাজ করে তখন বলবে যে অমুকের ধারা অনেকে এটা করছে, রশিদ চৌধুরীর মতো কাজ করছে, কায়েম চৌধুরীর মতো কাজ করছে, তারপরে ধরো কিবরিয়ার মতো কাজ করছে, শফিউদ্দিনের মতো কাজ করছে, কিন্তু নিজেকে বোঝার জন্য সেই যে জায়গাটা, সেই জায়গায় অনেকে আসতে পারে, নিজেকে ছেড়ে দিচ্ছে। আমার ঘটনার যেটা ঘটেছিল সে আমি আমার যে জার্নিটা, আমার যে শিল্পচর্চার যে পথটা, সেটা বিভিন্ন জায়গায় আমি বাধা পাইছি। ভালো জিনিস থাকা সত্ত্বেও আমি সেটাকে সামনে নিয়ে আসতে পারি। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমি দেখলাম যে না, দেশের ব্যাপারটা দিকে কী করা যায়, চিন্তা করা যায়। ওরা যদি করে থাকে, ওরা করে একটা জায়গায় যদি স্টাবলিশ করে থাকে, তাহলে নতুন অ্যাড কী করা যায়, যুক্ত কী করা যায়। তখন আমি ওই সমস্ত যে লোকজ ঐতিহ্যের ফর্মগুলা, ময়মনসিংহ গীতিকা, এগুলো সবগুলো নিয়ে এক জায়গায় আনার চিন্তা করলাম, করে যে আধুনিক ছবি কেমনে, এই বিষয়গুলোকে আধুনিক ছবিতে কেমন আনা যায়। তারপরে বিভিন্ন কম্পোজ করে বিভিন্ন রকমভাবে দেখে, বিভিন্ন রকমভাবে চিন্তা ভাবনা করে। তাহলে বাংলাদেশের ছবি বলতে আমরা কোনটা বুঝবো স্যার? এটা একটু বিতর্কিত ব্যাপার, এগুলা কথা ধরো, এটা এক কথায় তো আর এটা তো বলতে পারবে না যে বাংলাদেশের ছবি বলতে কি। এক কথায় যেটা বলা যায়, বাংলাদেশের ছবি বলতে সকলেই ছবি আঁকছে, সকলেই বাংলাদেশের ছবি আঁকছে, বাংলাদেশকে নিয়েই ছবি। কিন্তু এক কথায় বলতে গেলে বাংলাদেশের ছবি সেটা হলো আবেদিনের গরুর গাড়ি।